রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে শুনি যে ঐকমত্য কমিশনের তো মেয়াদ বাড়ানো হলো, তো আপনাদের সাথেও আলোচনা হচ্ছে কিনা যে আপনারা স্বাক্ষর করার বিষয়ে? কারণ আপনাদের স্বাক্ষর করার না করার পেছনের যে কারণ, সেই কারণগুলো একটু অন্যরকম। সেই জায়গায় কি আসলে ছাড় দেবে কিনা ঐকমত্য কমিশন, আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। আর আপনি এই যে তথ্যটা এখন শুনলেন যে 3টি প্রস্তাব রেখেছে আইনি সনদের একটা আইনি ভিত্তির জন্য এনসিপি থেকে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি সুনির্দিষ্ট করে যদি বলি এক এক করে, যে হ্যাঁ, ওনারা আমাদের সাথে এখনো আলোচনার কথা বলেছেন, আমরা আলোচনায় কোনো আপত্তি নেই, আমরা কথা বলবো। কিন্তু আসলেই কথা বলে ফলটা কী হবে, এই জন্য আমি, যেহেতু অহেতুক আশাবাদ তৈরি হয়ে কালক্ষেপণ যাতে না হয়, এই জন্য আমি পরিষ্কার করে বলি। দেখুন, আমাদের ঐকমত্য কমিশনের মাননীয় সহসভাপতি তিনি কিন্তু ওই দিন বলেছেন যে বক্তব্য সনদের ওইটা ক্লোজ হয়ে গেছে, ভেরি সিম্পল এবং স্বাভাবিক। তারপরে যেহেতু সই করেছে, এখন তো এটা নতুন করে করাটাও কোনো যথাযথ যুক্তি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তো যেহেতু এটা উনি ক্লোজ করে ফেলেছেন, আমাদের যে বক্তব্যগুলো, তাহলে তো নতুন করে আর ওইখানে ওনাদের চেঞ্জ করার সুযোগ নাই, আমি যদি বুঝে থাকি। তো আপনি জানেন আমাদের বিষয়গুলো, আমি হয়তো সময় চাইলে পরে আলোচনা করব, যে যেহেতু বিষয়গুলো কতগুলো আদর্শিক, সুতরাং এইখানে আমাদেরকেও বিকল্প কোনো অপশান নেই, আমাদেরও সই করার কোনো সুযোগ বলে আমি দেখছি না। এটা সুনির্দিষ্ট করলাম। বিষয়গুলো কম বেশি সবাই জানে, দরকার পরে আলোচনা। এবার আসছে দ্বিতীয় পয়েন্টে, যেটা বলেছেন যে এইখানে আমাদের এনসিপির নেতা তিনি বললেন, আমরা পত্রিকার মাধ্যমেও জানি। আমি সেটা বলার আগে একটু ছোট্ট অন্য কথা একটু বলে আসি। দেখেন, এই যে আমরা দীর্ঘ বৈঠক করলাম, আমি 3টা অগ্রগতির কথা বলি, এটা বিবেচনায় রাখলেই আমার ধারণা জিনিসটাকে খুব সহজ করে নিতে পারবো। একটা হচ্ছে, আমাদের দেখে তো এই যে মুখ দেখাদেখির সংস্কৃতিটা ছিল না, তা সেটা তো হলো দীর্ঘদিন ধরে এবং খুবই আন্তরিক পরিবেশে। 2, আমরা কিন্তু এখানে পরস্পরকে জানতে পারলাম, বুঝতে পারলাম, সেটা কিন্তু রাজনীতিতে খুব একটা জরুরি ঘটনা। 3, আমরা যেগুলোতে ঐক্যমত্য হয়নি, তার বাইরে তো অনেক বিষয় ঐক্যমত্য হয়েছি, এবং সেইটা প্রচার মাধ্যমের কারণে সচেতন মানুষ কিন্তু জানে। তো অলরেডি এ ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার ঘোষণা করেছি জনগণের কাছে, যে আমরা ক্ষমতায় গেলে বা এগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। তো অলরেডি এই যে এইগুলো কি পজিটিভ ভাবলে, আপনি অন্য দিকটা নেগেটিভ না ভাবাই বেস্ট বলে মনে করি। হ্যাঁ, নিশ্চয়ই ভালো হতো যারা একসাথে প্রথম দিন থেকে শুরু করলাম, সবাই যদি এটা করতে পারতাম। এটা হয়নি একটা কারণে, খালি বলে দিয়ে আমি পরেরটা আপনার আসি। আসলে ঐকমত্য কমিশন আমার বিবেচনায়, ধরেন আমাদের ওই কমিটির সভাপতি, প্রধান উপদেষ্টা, ওনার সাথে আমাদের একাধিকবার যখন কথা হয়েছে, উনি কিন্তু বলেছিলেন যে পয়েন্টে আমরা সবাই একমত হবো সেটাকে ঐক্যমত ধরবো। ওনারা যদি ওইটা বিবেচনা করতেন, তাহলে কিন্তু এই ঐক্যমত্যের জায়গায় হতো, যদি আমরা সবাই একমত হতাম। একমত না হলে না হতে পারতাম, কিন্তু এটা না ধরে ওনারা নোট অফ ডিসেন্ট, ঘোরতর দ্বিমত, তারপরে ওনাদের কিছু বিশেষ চিন্তা ভাবনা, এমনকি ওনাদের ওই 6 জনের অনৈক্য থাকলেও করে আনতে যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে, যার জন্য দেখবেন এই যে 84টা পয়েন্টে আপনি দেখবেন নোট অফ ডিসেন্টেই ভরপুর অধিকাংশ জায়গায়, যেটা আসলে ঐক্যমত্য সহজে করাটা কঠিন। এবং শেষে এসে দেখবেন অঙ্গীকারে বলা হচ্ছে আমরা সবাই এইটা মানে সমস্ত কিছু বাস্তবায়নের চেষ্টা গ্রহণ করব, ঐক্যমত্য না থাকার। সুতরাং এই জটিলতাগুলো রয়ে গেছে। 3rd পয়েন্টে আসি, কংক্রিট প্রশ্ন। এখানে আদিব তিনি যেটা বললেন, আমাদের বিবেচনায়, আমি এক এক করে ছোট করে বলে দিই, ধরুন আইনি ভিত্তি এক একজনের কাছে এক এক রকম। আমাদের বিবেচনা আমরা কিন্তু বলেছি যে পয়েন্টে ঐক্যমত্য হয়েছি, তার 2টা কাজ করলে কোনো জটিলতা থাকে না। একটা হচ্ছে, কারণ এটা তো জনগণের সামনে অঙ্গীকার, এবং আমার ধারণা এখান থেকে কেউ পেছনের কোনো সুযোগ থাকবে না। অনেকে হয়তো ভীত হচ্ছে, তো ভীত হলে কি আছে, এটা জনগণ তার ব্যবস্থা করবে যদি পিছায়। তা যেটা এখনই বাস্তবায়ন করা সম্ভব, আইন পারমিট করে ফেলেন। দ্বিতীয়ত, সংবিধান সংশোধনের সাথে জড়িত, সেটা আমাদের আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দেন, পার্লামেন্ট 2/3 মেজরিটিতে করবে, কারণ এরাই তো যাবে, করা অসুবিধা না। এবং তখন আমাদের স্ট্রাকচারাল চেঞ্জের জন্যে যেটা গণভোট করতে হয় তখন করবেন, কোনো আপত্তি নেই। এইটার মধ্য দিয়ে আমরা আইনি ভিত্তি দেওয়ার পক্ষে। এইটা ছাড়া অন্য কিছু করতে গেলেই এখন এইটা কোনোভাবে ঐক্যমত্য করা সম্ভব না, এবং সম্ভব না বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, বাস্তবায়ন পদ্ধতির কথা ওনারা বলেছেন, আমি যদি বুঝে থাকি বাস্তবায়ন ওনারা বলছেন, এবং এখন যেটা শুনলাম, ধরেন আলাদা একটা টেক্সট এবং এইটা, এই কথাটাকে আমি দ্বিমত করছি না, কারণ এইখানে বড় একটা ঘটনা ঘটে গেছে। এখানে হয়তো আমরা ভুলে গেছি হয়তো। দেখেন, ঘোষণাপত্র
ওনারা অনুষ্ঠানে ছিলেন, আমরা কিন্তু ছিলাম না এই কারণে, কারণ আমাদের কাছে কপি পাঠায়নি, মত তো দূরের কথা জানি না। আমরা ওয়ান ডে ফাইন মর্নিং একটা দাওয়াতপত্র পাইলাম বড় ভালো কাগজে, ওইখানে যে একটা চেয়ার রেডি আছে আসে, তো যা জানি না তার অংশীদার হয় কিভাবে, এবং ওরা পরে বলছেন যে ওরা গেলে ওনারা জানে না। তো এই দাবি তো খুবই কারেক্ট যে কোনো কিছু করার আগে ভালো করে দেখাই নেওয়া, কিন্তু আমি এখন সমস্যা দেখছি অলরেডি এটা সই করে ফেলছে সবাই, তার নতুন টেক্সট কিভাবে দেখাবে আমার জানা নেই। থার্ড পয়েন্ট, এটা ওদের সাথে আমাদের একটা ঘোরতর দ্বিমত, সেটা হচ্ছে এটা ওরা মনে করে, বলতেই পারে, আমি কোনো বলা নিয়ে আপত্তি করি না, গণতন্ত্রের বিউটি তো সেইটা। এবং ওনাদের ওই দলের এই বক্তব্য নিয়ে তারা আগামী নির্বাচনে ইস্তেহারে নিয়ে বিট করতে পারে, আমার কোনো আপত্তি নেই। সেটা হচ্ছে ওনারা আসলে মনেই করেন, যেটা ওনারা কিন্তু রাগ ঢাক করেনি, শেষে আরো কংক্রিট বলেছেন, ওনারা এই সংবিধানটাকে লিখতে চান সংবিধান 2026। আমরা বলি নো, এটা নতুন সংবিধান হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কমিউনিস্ট পার্টি 72 সালেই কিন্তু এই সংবিধান তৈরির আগেই বলেছিলাম এর অসম্পূর্ণতা আছে, আমরা বিকল্প পয়েন্টগুলোও বলেছিলাম। আমরা এখনো মনে করি, দীর্ঘদিন ধরে মনে করি যে এই সংবিধানের অসম্পূর্ণতা দূর করতে হবে, অর্থাৎ এর সাথে সংযোজন বিয়োজন হইতে পারে, নতুন লেখার কোনো কারণ নাই। এটা আমাদের মত, তাদের মত এটা। তো এইটা আমি তো দেখি যে এই পয়েন্টগুলো এখন যে ঘোরতর আরেকটি দাবি আপনাদের এখানে আছে, তো যার যার কথা বলবে, রাইট। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে পয়েন্টসগুলো রেজ করলেন মোস্টলি টেকনিক্যাল, কিভাবে আসলে বাস্তবায়নটা হতে পারে বা হলে ভালো, কিন্তু একটি বিষয় যেটা উল্লেখযোগ্য, যেটা আপনি বলেছেন যে সনদের প্রথম অংশে পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থিত হয়নি। আপনারা বারবার সংশোধনী দিয়েছেন কিন্তু সন্নিবেশিত হয়নি। একটু খুলে বলেন আপনি যে এখানে কেন আপনার মনে হলো যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস। আমি একসাথে দুই তিনটা বলে যাই, তো বিস্তারিত আলোচনার সুযোগ তো এখানে হয় না, বা এটা একটা করলে কখনো অন্টন করতে হবে। আপনি দেখবেন, প্রথমে বলে নিই, প্রথমে এটা একটা ভুল চিন্তাটা হচ্ছে আমরা একটা পটভূমি এবং 54 বছরের হিস্ট্রি যা লিখবো সবাই একমত হব। আমি তো কথাটা বলছি, এটা কিন্তু আশা কেন করবেন, ধরেন এখানে 3 দল আছে, 3 মত, আপনার প্রথমে এটাকে করতে যাওয়াই আমার বিবেচনা একটা ভুল পদক্ষেপ। তাহলে যেটা হয়েছে দেখেন, করতে যাওয়া, এমনকি পাকিস্তানের ইতিহাস যেভাবে পাকিস্তানের জন্ম বলছে, আমরা তো এগ্রি করি না। আমরা তো মনে করি পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র ছিল, ভুল তত্ত্বের ভিত্তিতে হয়েছিল। তা এখন এটা তো একমত হব না, ফার্স্ট। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধ আমার ব্রিটিশ বিরোধী সংগ্রাম, শোষণ বৈষম্য বিরোধী আন্দোলন, 48-এ যখন পাকিস্তান হওয়ার পরে ভাষার আঘাত আনলো, সংস্কৃতির উপর আঘাত, সেইখান থেকে শুরু করে আপনি 52 থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, এবং তার মধ্য দিয়ে অর্জিত খালি মুক্তিযুদ্ধের ঘোষণা 4 মূলনীতির মধ্য দিয়ে সংবিধান প্রতিষ্ঠা। কিন্তু ওনারা যেভাবে এনেছে আমরা দেখি সেইখানে যথাযথ বলে নাই। থার্ড পয়েন্ট আপনি তোলেন নাই, তাও বলে রাখি, ওইখানে দেখবেন পরে 54 বছর হিস্ট্রি যেভাবে ওনারা এনেছেন সেটা তো একমত আমরা হতে পারি না। কিন্তু আমি কথাটা এটা বলছি, আসলে একমত হওয়ার চিন্তাটাই ভুল পদক্ষেপ, লেখার দরকার ছিল না। যদি আপনি চান যে আমি 84টা পয়েন্টের মধ্যে আমি উদাহরণ দিই, ধরে নেন কথার কথা 64টা পয়েন্টে আমরা একমত আছে, আমি আন্দাজে উদাহরণ দিচ্ছি, এটা কংক্রিট ধরেন না, তাহলে আপনি যদি এই পয়েন্টটাকে নিয়ে আজকে ঐক্যমত্য নিশ্চিত করতেন যে আসেন সবাই মিলে, কেউ এর থেকে এক চুল পেছাবো না, অবশ্যই করব, তাহলে দেখতেন কোনো ঝামেলা হতো না। আপনি পটভূমিতে এত লেখার দরকার ছিল না, বিতর্ক আছে আপনি অফ করে দেন। আপনি যেটা একটা দরকার, কি দরকার, যেটা হচ্ছে অঙ্গীকার এবং জায়গায় আছে, এত বড় সংগ্রামের মধ্যে আহত যারা হয়েছে, নিহত যারা হয়েছে, তাদের জন্য আমরা কি করব, এবং এই সংগ্রাম যেটা হয়েছে তাদেরকে আমরা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেবো কিনা, দিস টু কোশ্চেন। তো সে ব্যাপারে তো আমি কারোর কোনো অসুবিধা দেখি না। সুতরাং এই জায়গাগুলোই সংকট তৈরি করেছে। আপনি অঙ্গীকার নামাগুলো আসলে দেখবেন আমাদের মূলনীতি নিয়েও আপনাদের একটা আপত্তি আছে, এবং মূলনীতির ব্যাপারেও একটু বলে দিই আপনাকে, যেহেতু আপনি আজকে নামও দিয়েছেন সাত কাহন, সুতরাং কথা বলা যাবে বলে একটু বলি, কারণ অনেক জায়গায় তো এটা বলা যায় না। দেখেন, আমরা কিন্তু যে জায়গায় বলেছিলাম, আমাদের সব পজিশন শোনেন, আমরা কিন্তু বলেছিলাম যে আপনি এই মুক্তিযুদ্ধের মূলনীতি ডিফ্যাক্টো যেভাবে লিখছেন তাতে এটা থাকবে না। এবং এইটা আজকেও আপনাকে বলি, আমরা ওইখানে কিন্তু একদিন মিটিং আমি অল্প একটু বলেছিলাম, আমি তর্কের জন্য বা এটা সংকট তৈরি হবে বলিনি। সংবিধান সংশোধন মানে সংস্কার কমিটি আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যেটা, তারা কিন্তু ধর্মনিরপেক্ষতা কেন রাখা যাবে না, সমাজতন্ত্র কেন রাখা যাবে না, অনেক বড় প্যারা দিয়েছিলেন, আলোচনায় তোলেন না, আমি বইয়ের কথা বলছি। তো ওইটা তো আমরা একমত হতে পারবো না,
যার জন্য আমরা বলেছিলাম এইটা এই পার্ট আলোচনা কেন পারবেন না, মানে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, সমাজতন্ত্র থাকতে হবে। আমি আর ব্যাখ্যা যদি আমাকে শোনেন, গত আপনি যে ধর্মনিরপেক্ষতা বলতে আমরা আপনি যেটা এখানে যে কারণে আপনি রাখতে চাইছেন, আমরা কি রাষ্ট্রকে আসলে ধর্মনিরপেক্ষ থাকতে দেখেছি নাকি ধর্ম বিমুখ হয়ে থাকতে দেখেছি? মানে ধার্মিক মানুষ মানে তার উপর নিপীড়ন, সেরকমটা হয়েছে এই সংবিধান ধর্মনিরপেক্ষতা থাকার পর। এটা হচ্ছে যে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল এক একজন এক এক রকম করেছে। এক সময় ধর্মকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়েছে, আর অনেক সময় দেখা গেছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কোনো ধার্মিকের উপরও আক্রমণ চালানো হয়েছে। দুইটাই ঘটেছে, কিন্তু সেটার কারণে তো ধর্মনিরপেক্ষতা বাতিল হয়ে যায় না। আপনি দেখেন একটা আধুনিক রাষ্ট্রে অনেক রাষ্ট্রবিজ্ঞানী এটা বলেন, রবিনসন প্রিন্স, যে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে যেভাবে ধর্ম আমাদের সংস্কৃতিতে কালচারে লাইফের সাথে মিশে আছে, সেখানে আসলে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হওয়া খুবই ডিফিকাল্ট। আসলে অবাস্তব, এটা অনেকে বলে। না, এক্ষেত্রে আমাদের মতটা হচ্ছে যে আমি ধর্মনিরপেক্ষতাকে কিভাবে ব্যবহার করতে চাই তার উপরে নির্ভর করবে। আমি যদি মনে করি যে যার যার ধর্ম সে পালন করবে এবং ধর্ম পালনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হলে রাষ্ট্র এবং সরকার এই প্রতিবন্ধকতা দূর করবে, ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই, তাহলে কোনো সংকট থাকার কথা না। আমরা ধর্মকে কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করব না। কিন্তু ধর্মনিরপেক্ষতার কনোটেশনটা যেমন দাঁড়িয়েছে সেই জায়গায়, এই জায়গায় পরের যে যদি প্রশ্ন এসে থাকে, আছেও, যার জন্য দেখবেন ওটা আমরা দ্বিমত করি নাই, কিন্তু যে এইখানে ধর্মীয় স্বাধীনতা যদি আবার লিখতে, আমরা কিন্তু একমত হয়েছি যে ওই 4 মূলনীতির পরে আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামরিক ন্যায় বিচার, তার সাথে ধর্মীয় স্বাধীনতা আপনি ইনক্লুড করেন, আমরা শতভাগ একমত হয়ে বলেছি যে যদি ওতে কেউ মনে করে থাকে। সুতরাং ধর্ম নিরপেক্ষতা এটা একটা অনেক বড় আলোচনা। অ্যাকচুয়ালি খুব সত্য কথা বলতে আমার বোধ মুক্তিযুদ্ধের পরে ধর্মনিরপেক্ষতা নিয়ে আমাদের চর্চাটাই হয়নি। এইখানে যে এইটা ধর্ম বিরোধী কোনো পজিশন না, এখানে বরঞ্চ সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা, রাষ্ট্র সবাইকে নাগরিকের মর্যাদা দেবে, এই জায়গাটা হয়তো আমরা সামনে আনতে পারিনি। কিন্তু এই শব্দগুলো আমাদের সংবিধানে থাকার পরও তো রাষ্ট্র সেই নিরাপত্তা বললাম সেই অপব্যবহার কিন্তু আমরা বাতিল হয়ে যায়। আমি 30 সেকেন্ড আরেকটু 30 সেকেন্ড একটু যুক্ত করি, তাহলে সুবিধা হবে আপনার আলোচনা আগায় নিতে। আমরা কিন্তু বলেছিলাম যে ঠিক আছে, এইটা আপনারা হাত না দিয়ে এটা ছেড়ে দেন নির্বাচিত পার্লামেন্ট বা আগামী যারা নির্বাচিত হবে তাদের উপরে। তারা যদি কেউ করে পার্লামেন্ট, ধরেন উদাহরণ দিলাম, যাই সে করলো, তখন আমরা কি করব? আমরা পলিটিক্যালি ফাইট করব। আমরা না পারলে না পারবো, কিন্তু আমি তো আগে স্বাক্ষর করে এটাকে বাতিল করতে পারি না। ঠিক আছে, আমি একটা বিরতিতে আরেকটু 1 সেকেন্ড নেই। জানেন ওইখানে একজন এই কথাটা বলল, ও সাক্ষী, এই কথাটা আমরা পজিটিভ একজন বললে, যেমন আমি কথা বলার পর যে দেখেন আসলে এটা আদর্শিক বিষয়, ওনাকে $10 বিলিয়ন দিয়েও কেনা যাবে না, আর আমিও আমারটা পরিবর্তন করবো না ওকে $20 বিলিয়ন দিলে। তো এইটা তো যদি ঐক্যমত্য কমিশন আলোচনা থেকে অফ রাখতো, তাহলে তো আজকে এই সংকট তৈরি হতো না। জুলাই সনদ স্বাক্ষর হলো, যদিও আপনারা করেন নাই, কিন্তু সনদ স্বাক্ষর হওয়ার পরেও আমরা দেখলাম যে জামাত ইসলামী দলগুলো কঠোর কর্মসূচি করছে পিআর পদ্ধতি সহ 5টি দাবি নিয়ে 20 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত। আপনার মন্তব্য শুনতে চাই। না, আমার মানে জিনিসটাকে আমি আপনার এখানে শুরুতে যেটা বলেছি, জিনিসগুলোকে সহজ করে দেখতে চাই। ধরুন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে, আগামী নির্বাচনে ইস্তেহার, আমি আমার দল সহই বলছি, আমাদের জোট সহ বলছি, আমরা কি কি কাজ করতে চাইবো সেটা যদি এখন জনগণকে বলতে চাই বলতেই পারি, ওইটা আমার আপত্তির কিছু নাই। কিন্তু আগামী নির্বাচন, এটা আমরা জানি যে আমাদের এখন যে সংবিধান আছে তার অধীনেই হতে হবে। ইচ্ছা করলেও এখন আমি আনুপাতিক পদ্ধতির নির্বাচন করতে পারবো না, ইচ্ছা করলেও কালকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারবো না, ইচ্ছা করলেও আমরা যদি আরও কোনো ঐক্যমত্য হই তাহলে কিন্তু আমি এটা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন না হচ্ছে। সুতরাং এইবারের নির্বাচনে কেউ যদি শর্ত আরোপ না করে তাহলে এই কথা বলাকে আমি খুব সংকট দেখতে চাই না। আমি বরঞ্চ দেখতে চাই, কারণ এই যে একটা পর্ব প্রায় সমাপ্তির দিকে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের নির্বাচনের 3 মাসের কিছু বেশি দিন সময় আছে। এখন নির্বাচন কমিশনকে বরঞ্চ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আরপিওতে কতগুলো সংশোধনী আনতে হবে, এই কাজগুলোর দিকে জোর দেওয়া দরকার। একইভাবে আমাদের সরকারকেও যে নির্বাচনের অন্যান্য যে সহায়তামূলক কাজ সেটার মধ্যে যাওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। আর এটা মনে রাখতে হবে যে আমি তো গণতন্ত্রের পথে যাত্রার জন্য নির্বাচন তো একটা প্রধান বিষয়, আপনি এর বাইরে তো কোনো অপশান নেই। কিন্তু মনে রাখতে হবে নানা ধরনের অপশক্তি, দেশি বিদেশি পতিত শক্তি, তারা কিন্তু থাকবে যে আমরা এই পথযাত্রায় যাতে ভালোভাবে সম্পন্ন না করতে পারি। সুতরাং সরকারকে বরঞ্চ যতটুকু আমাদের ঐক্যমত্য আছে সেইটুকু আস্থায় নিয়ে বাকিটা আমরা রাজনৈতিকভাবে ফয়সলা করব।
জিনিসটা আমরা সেইখানে ছেড়ে দিই যে Right. রাজনৈতিকভাবে কিন্তু আমরা ফয়সালা এখানে, করব।